আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব কর্তব্য। আলোচনার শুরুতে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বেশিরভাগ নাগরিক, ধরেন আমরা সবাই, রাষ্ট্রের প্রতি আমাদের অনেক আক্ষেপ থাকে, অনেক অভিযোগ, অনেক মান অভিমান। রাষ্ট্র আমাদের কে দিল, রাষ্ট্র আমাদের জন্য কী করলো, রাষ্ট্র আমাদের এ কোনো কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে না, রাষ্ট্র আমাদের ওটা করছে না, সেটা করছে না, শুধু রাষ্ট্রের প্রতি আমাদের অভিযোগ আর অভিযোগ। কিন্তু আমরা কখনোই একটা জিনিস বলি না যে রাষ্ট্রের জন্য আমরা কী করেছি। রাষ্ট্রের জন্য আমাদের অবদানটাই বাকি। রাষ্ট্রের যেমন আমাদের তার বিভিন্ন ধরনের দায় দায়িত্ব আছে আমাদের উন্নয়নের জন্য, আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, তেমনি রাষ্ট্রের পরিবর্তনের জন্য আমাদের বিভিন্ন দায় দায়িত্ব আছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে আমাদের বড় একটা জনগোষ্ঠী জানেই না যে রাষ্ট্রের প্রতি আসলে আমাদের দায় দায়িত্বগুলো কী। আমরা শুধু নিয়ে নেব, কিছু দেব না, এই ধারার উপর বিশ্বাস আছে এখনো অনেকেরই। রাষ্ট্রকে আপনি দিবেন, রাষ্ট্র আপনাকে দিবে। আপনি জানেন রাষ্ট্র পাবে কোথায়? আপনার বা আপনাদের দেওয়া অবদান বা টাকা দিয়েই রাষ্ট্র আপনার পিছে আপনার জন্য খরচ করবে। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা, এবং উন্নত রাষ্ট্র এটাই হয়। আমরা যে রাষ্ট্রের প্রতি আমাদের যে দায় দায়িত্ব আছে সেগুলো আমাদের পালন করতে হবে, এবং এই দায় দায়িত্বগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে আগে। তো আমি রাষ্ট্রের প্রতি আমাদের যে দায় দায়িত্ব বা আমাদের কর্তব্য সেগুলো নিয়ে এখন একটা কথা বলবো। রাষ্ট্রের প্রতি একটা নাগরিকের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বা কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি তার আনুগত্য প্রকাশ। আপনি যে রাষ্ট্রের নাগরিক, সেই রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি আপনার আনুগত্য থাকতে হবে। আপনি রাষ্ট্রের নাগরিক হিসেবে আছেন, অথচ সেই দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব আপনি বিশ্বাস করেন না, তাহলে আপনি ওই দেশের নাগরিক হওয়ার কোনো যোগ্যতা বা কোনো সুযোগ নাই। এরপর হচ্ছে রাষ্ট্রের আইন মেনে চলা। আচ্ছা, আমরা তো রাষ্ট্রের প্রতি আমাদের অনেক ক্ষোভ, কিন্তু রাষ্ট্রের যে প্রচলিত আইন আছে, এই আইনের ব্যাপারে আমরা কতটুকু সজাগ, কতটুকু জানি বা কতটুকু মেনে চলি, এটা একটু কখনো নিজের প্রশ্ন করে দেখেন তো। করেছেন কখনো? আচ্ছা, যদি করে না থাকে তাহলে একটু করবেন, যে আসলে আপনি রাষ্ট্রের সব আইন মেনে চলেন কিনা। 3 নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে ভোট প্রদান। রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতিনিধি নির্বাচনে আপনাকে ভোট প্রদান করতে হবে, এটা আপনার একটা নাগরিক দায়িত্ব। কারণ এই ভোট প্রদান নিয়ে অনেকের অনেক বিরূপ মন্তব্য বা অনেক কথা থাকতে পারে, যে অনেক সময় তো ভোটের সুযোগই পাওয়া যায় না, বিভিন্ন সময় এটা দেখা গেছে। কিন্তু আপনি যখন সুযোগ পেয়েছেন বা পান, তখনই বা আপনার ভোটের যথাযথ মূল্যায়ন আপনি কি করেছেন? আপনি কি বলতে পারবেন যে আপনি ভেবেচিন্তে একজন যোগ্য লোককে কোনো কারণ ছাড়াই ভোট দিয়েছেন? এরকম সংখ্যাটা কতটুকু বলতে পারেন? আপনি 2-3টা বিবেচনায় ভোট দিয়েছেন। হয় দলীয় মতাদর্শে, যে আপনি যে দলকে আদর্শ মানে বা যে দলের সমর্থক, সেই দলের প্রার্থীকে আপনি ভোট দিয়েছেন, সে ভালো হোক আর মন্দ হোক। অথবা আপনি কোনো অনৈতিক সুবিধা পেয়েছেন, তখন কোনো একটা প্রার্থীকে আপনি ভোট দিয়েছেন। নিরপেক্ষ চিন্তা করে প্রার্থীর গুণাবলী বিচার করে ভোট দেওয়ার সংখ্যাটা আমাদের দেশে 5% হবে কিনা, এটা একটা চিন্তার বিষয়। কি বলেন? তো ভোট দেওয়ার সুযোগ যখন ছিল না, দেয় না, সেই ব্যাপারে রাষ্ট্রের প্রতি আমাদের ক্ষোভ আছে, থাকবে, এটি সত্য কথা। যখন আপনি ভোট দেওয়ার সুযোগ পান, তখন আপনার ভোটটা আপনি কতটুকু যৌক্তিকভাবে প্রদান করেন, সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। শুধু রাষ্ট্রের উপর আপনার ক্ষোভ ছাড়লে হবে না, নিজেকেও শুধরাতে হবে। আর সর্বশেষ পয়েন্টটা আমি যেটা আলোচনা করব নাগরিকের কর্তব্য বা দায়িত্বের ব্যাপারে, সেটা হচ্ছে সবচেয়ে ডাইনামিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমটা যেমন ছিল না, যে রাষ্ট্রের স্বাধীনতা বা সার্বভৌমত্বের উপরে বিশ্বাস, তার চেয়ে কাছাকাছি পর্যায়ে, যদিও সার্বভৌমত্বের সাথে এটা তুলনা চলে না, এটা সত্য কথা, সেটা হচ্ছে কর প্রদান বা ট্যাক্স। ট্যাক্সের কথাটা শোনার পর আমি একটু থেমে গেলাম। কারণ কি জানেন? ট্যাক্সটা এই দেশের মানুষ
মনে হয় জমের মতো। মানুষ জমকে তো ভয় পায় না যতটা ট্যাক্স বা কর প্রদানকে ভয় পায়। ভাবতে পারেন, একটা রাষ্ট্রের প্রধান আয়ের উৎস হচ্ছে জনগণের ট্যাক্স থেকে। সেই ট্যাক্স যেই সরকার আসুক না কেন, আমি দেখেছি যেই সরকার আসুক না কেন, ট্যাক্স প্রদান করতে মানুষ খুব বেশি অনীহা। ট্যাক্স মনে করে শোষণ। ভাই, ট্যাক্স কিভাবে শোষণ হয়? আপনি যদি কর না দেন, ট্যাক্স না দেন, তাহলে এই রাস্তাঘাট, এই যে অবকাঠামো, এগুলো কোথা থেকে করবে সরকার? কার কাছ থেকে টাকা নেই? ঋণ করে, লোন করে। তাহলে সেই লোন বা ঋণ দিবে কিভাবে? রাষ্ট্র চলবে কিভাবে? এই দেশের শত শত হাজার হাজার লোক আছে যাদের ট্যাক্স দেওয়ার সীমা সরকার নির্ধারিত সীমা টাকার চেয়ে অনেক বেশি, তারপরে তারা ইনকাম ট্যাক্স এর আওতায় আসে নাই। অনেকে ট্যাক্স দেয় না। অনেকে ট্যাক্স দেওয়ার সময় তাদের টাকা পয়সার হিসাব নিকাশ বিভিন্নভাবে যতটুকু পারো কম দেখানোর চেষ্টা করে। আপনি রাষ্ট্রের সাথে ফাঁকিবাজি করছেন, আপনি রাষ্ট্রকে ধোঁকা দিচ্ছেন, আপনি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছেন না, ট্যাক্স প্রদান করছেন না। এটাকে আপনি জুলুম বা শোষণ হিসাবে দেখছেন। আর আপনি একটি উন্নত রাষ্ট্র আশা করছেন, মজা পাইছেন। রাষ্ট্রকে একটা মজার জিনিস, খেলনা, শুধু আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে। দিবে কিভাবে? আপনার টাকাই তো আপনার পিছিয়ে খরচ করবে। আপনাদের সম্মিলিত টাকা রাষ্ট্র খরচ করবে তার উন্নয়নে। সুতরাং আমরা শুধু রাষ্ট্রের ব্যাপারে শুধু ক্ষোভ ঝাড়লে হবে না। রাষ্ট্রের আমাদের কি করলো না করলো, রাষ্ট্র আমাদের এটা করলো না ওটা করলো না, এই আক্ষেপ তো থাকবেই, স্বাভাবিক। আগে নিজের দায়িত্বটা পালন করি। আমি কি করেছি? আমি কি ট্যাক্স দিয়েছি কিনা? আমি কি আইন মেনেছি কিনা? আমি কি ভোট দেওয়ার সময় অনৈতিক সুবিধা নিয়েছি কিনা? ভোট দেওয়ার সুযোগ হয়তো বা অনেক সময় ছিল না, এটা নিয়ে হয়তো আপনারা দুটা কথা বলতে পারেন। এটা আমি মেনেও নেব, বা এটা অস্বীকার করার কিচ্ছু নেই। যখন আপনি সুযোগ পেয়েছেন তখন কি করেছেন সেটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, এবং আপনাকে রাষ্ট্রের প্রতিও, রাষ্ট্রের স্বাধীনতার প্রতি সম্মান থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। আপনি দেখবেন এই যে আপনার যে দায়িত্বগুলো আপনি পালন করেন, আমরা সবাই একসাথে পালন করি, রাষ্ট্র উন্নত হবেই ইনশাআল্লাহ, আশা রাখি। ধন্যবাদ সবাইকে।